সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড, এবং এই ব্রিগেড কি এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে সেই ধর্মের রাজনীতিকে নাড়া দিতে পারবে? দেখো, ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গে দিনের পর দিন যেভাবে রাজনীতি চলছে তা তো আমরা দেখে আসছি কীভাবে একটা বাইনারি তৈরি করছে বিজেপি। এই ধর্মটা শুধু গরিব মানুষের কেন খাওয়ানো হয়? আমরা কখনো দেখতে পাচ্ছি না আদানিরা কিংবা আম্বানিরা, শাহরুখ খান, সালমান খান, তারাও তো ধর্মে কেউ হিন্দু কেউ মুসলমান, তারা তো কখনো ধর্মের রাজনীতি তাদেরকে করতে দেখিনি। তারা তো ঠান্ডা ঘরে বসে এ তার অনুষ্ঠানে যায় তো সে তার অনুষ্ঠানে যায়, কিন্তু গরিব মানুষদের দিনের পর দিন এই ধর্মের রাজনীতি খাওয়ানো হয়। তাই আজকের অন্য একটা ব্রিগেড যেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষরা, কৃষক থেকে শ্রমিক, দিনমজুর, তারা তাদের ন্যায্য দাবিতে, তারা তাদের গ্রামে গঞ্জে তাদের যে দাবিটা থাকে সেইটা শহরে তুলে আনার জন্য, শহরের মানুষের সামনে তুলে আনার জন্য আজকে রাজপথকে বেছে নিয়েছে। এটা কততম ব্রিগেডে হাঁটছে? আমি হাঁটছি 3 নম্বর, আমার জীবনের 3 নম্বর ব্রিগেডে। এই যে মুর্শিদাবাদে বর্তমানে যে দাঙ্গা পরিস্থিতি, সেখানে ওয়াকফ আইন সংশোধন করতে হবে, এই নিয়ে যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়েছে, সেখানকার মানুষ বলছে যে আমাদের মধ্যে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা নেই। এটাই তো হওয়া স্বাভাবিক, হিন্দু মুসলিম দাঙ্গা কোথাও থাকে না। জ্যোতি বসু একটা কথা বলেছিলেন, সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না, এবং সেটাই তো বারবার প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসেরই একজন পৌরসভার চেয়ারম্যান, তার উস্কানিমূলক বক্তব্যের পর এই দাঙ্গা পরিস্থিতি তৈরি। এবং এটা তো একটা ব্যাপার যেটা হয়েছে, এবং তার থেকে একটা বড় দিক, তৃণমূলের লোকেরাও এখান থেকে বাদ যাচ্ছে না। আমরা দেখলাম তৃণমূলের একজন এমএলএ মনিরুল ইসলাম, তাকেও বাড়ি ছাড়তে হয়েছে। তাই ধর্মের রাজনীতি দিয়ে তুমি শুধু একটা গরিব মানুষকে কিংবা হিন্দু মুসলিম করে শুধু বাঁচতে পারবে না। সেই যদি শহরে আগুন লাগে না, সেই আগুনটা দেবালয়তে গিয়েও পৌঁছায়। সেইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে এমএলএরাও সেখান থেকে পার পাচ্ছেন না, এবং সেখানে হিন্দু মুসলিম তো জিনিসটা ঘটছে, আমরা দিনের পর দিন দেখেছি। এবং এই জিনিসটা কেন ঘটছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, উনি বললেন ওনার প্ল্যান এ রেডি আছে, প্ল্যান বি, প্ল্যান সি, ডি পরপর রেডি আছে। আমরা সেখানেই বুঝেছিলাম যখন এই প্ল্যান এ কিংবা প্ল্যান বি ফেল করবে, এইটাকে চাকরি প্রার্থীদের কোনোভাবে এদের খবরটা যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, কিংবা এই শ্রমজীবী মানুষের খবর যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তার জন্য একটা দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া রাজ্যে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়রা বিশ্বাস করেছেন এতদিন ধরে, এবং তারই একটা প্রতিফলন আমরা দেখতে পেলাম। এবং সেখান থেকে বেরানোর জন্য, এই বাইনারি ভেঙে, ধর্মের রাজনীতি ভেঙে, খেটে খাওয়া মানুষদের কথা বলার জন্য আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি। এসএসসি চাকরি দুর্নীতির খবর এখন যেন এই ধর্মের রাজনীতির মাঝে চাপা পড়ে গেছে, মুর্শিদাবাদের দাঙ্গার মাঝে চাপা পড়ে গেছে। কিন্তু কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে আমরা দেখলাম যে শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে, কিন্তু শিক্ষা কর্মীরা পারবেন না। তারা কি দোষ করেছে? না, আমার মনে হয় না চাপা পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়রা অনেক চেষ্টা করছেন চাপা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেইখানে বিকল্প একটা রাজনীতি তৈরি করছি, যেখানে এসএসসি চাকরি প্রার্থীদের কথাও যেমন বারবার বলছি। এবং দেখো, শুধু চাপা যে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছেন তা নয়, এবং নিজেদের দলের মধ্যে, বিজেপির দলের মধ্যে শুভেন্দু অধিকারী যেভাবে দৌড়াদৌড়ি করছিলেন এতদিন ধরে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তো দিলীপ ঘোষ নিজেই বিয়ে করলেন। দিলীপ ঘোষের খবরের জন্য তো শুভেন্দু অধিকারী খেপে গেলেন। তো ধামাচাপা দেওয়াটা অনেকে চেষ্টা করছে, কিন্তু সেখানেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে যাতে এই খবরগুলো, সাধারণ মানুষের খবরগুলো, যাদের ভোট নিয়ে আমরা সরকার তৈরি করব, একটা বড় শতাংশ মানুষের, তাদের কথাগুলো যেন সাধারণ মানুষের কাছে উঠে আসে। এবং এসএসসি চাকরি প্রার্থীদের যদি কথা বলতে হয়, আমি বলবো একটাই উপায় ওদেরকে সামনে আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেগ্রিগেট করে দিক। আমি এখনও বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ওএমআর পুড়িয়ে দিয়েছিলেন, সেটা যেমন সত্যি, এখনও এমন কিছু ডকুমেন্ট উনি নিজের কাছে রেখেছেন যার ফলে এখনও সেগ্রিগেট করা সম্ভব, এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে তাদের ন্যায্য জায়গায় এবার ফিরিয়ে দেওয়া। কারণ এটা শুধু চাকরি প্রার্থীদের কথা নয়, দিনের পর দিন একটা আগামী প্রজন্ম তৈরি হচ্ছে, তারাও পড়াশুনো করছে। এতদিন ধরে তারা অযোগ্য শিক্ষকের কাছ থেকে পড়াশুনো করলো, তারা এবারে যোগ্য শিক্ষকের কাছে তারা পড়াশুনো করুক, একটা ভালো প্রজন্ম তৈরি হোক, সেই লড়াইতেও আমরা সাথে আছি। বিজেপি কটাক্ষ করছে যে এবারে আপনাদের ব্রিগেড নাকি তৃণমূল কংগ্রেস তাদের লোক দিয়ে ভরাট করবে। হ্যাঁ, এটা বিজেপি তার মতো করে বলছে। কখনো দেখলাম কুণাল ঘোষ বলছে এটা নাকি আবার বিজেপির লোক পাঠাচ্ছে। তো ওদের বাইনারি ওরা বলবে, ওই কথাগুলো ওরা বলবে, কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি কিভাবে এই ব্রিগেডে খেটে খাওয়া মানুষরা তাদের ন্যায্য দাবিতে আসে। আমরা যদি বিজেপির লোক এখানে আসতো, এখানে হয়তো ধর্মের রাজনীতিতে কথা হতো, তা তো হচ্ছে না। এখানে আমরা দেখছি শ্রমিক সংগঠন থেকে আসছে, কৃষক সভা থেকে আসছে, যারা বক্তৃতা দিবেন তারা একদম গ্রামের একদম প্রান্তিক মানুষ, তারা গিয়ে যারা মঞ্চ তৈরি করছেন তারাই মঞ্চে উঠে ভাষণ দেবেন। তো এখানে বিজেপি তৃণমূলের কোনো মানুষ আছেন বলে আমি বিশ্বাস করি, এবং যদি থাকেনও, তারা যদি বামপন্থা মতাদর্শে বিশ্বাস করেন, তারা যদি মনে করেন এই বিজেপি বা তৃণমূল যে বাইনারি তৈরি করছে সেখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে অন্য রাজনীতি একটা বেছে নিতে হবে, তার জন্য যদি তারা এসেও থাকেন তাতেও আমি কোনো আপত্তি খুঁজে পাই না। হাওড়া থেকে আসছেন, কিন্তু আজকে আপনারা আসার আগেই হাওড়া কলকাতা ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল, কিভাবে এলে? আমরা তো এদিক দিয়ে লরি করে বাসে করে সব চলে এসেছি, ওই ধারে ফেরিঘাট একটাও চলতে দেয় না। মানুষ খুব আমাদের যে ব্রিগেড বাস গ্রামে যারা আসছিল তারা ভীষণ বিপদে পড়েছে। তারপর গাড়ি ঘোড়া করে যে কোনো প্রকারে চলে এসেছে। ফেরিঘাট খোলা থাকলে ওটা কি সুবিধা হতো? ফেরিঘাট খোলা থাকলে এই ধারে মানুষগুলো খুব সুবিধা হতো। ফেরিঘাটের জন্য অনেক মানুষ আসতে পারে না, ওইটা বন্ধ করে দিয়েছে।
বহু মানুষ আসতে পারে না ট্রেনে করে। পুলিশ বন্ধ করে দিল। হ্যাঁ, পুলিশ বন্ধ করে দিয়ে বলে যে না জোয়ার ভাটা আছে, ওই জন্য দুনিয়ার কথা ওরা চাতে না মানুষ আসতে পারে। প্রচুর মানুষ আটকে গেছে, প্রচুর মানুষ আটকে গেছে, প্রচুর মানুষ আটকে গেছে। বাকি যারা এই সড়ক পথে এসছে, এখানে যারা আসছে তাদের গাড়ি ঘোড়া পথ যারা আছে তারা সেভাবে আসছে। এখান থেকে যতগুলো সব ফেরিঘাট ছিল প্রত্যেকটা আটকে দিয়েছে প্রশাসন। এখন বিরোধী অর্থাৎ তৃণমূল বিজেপি এরা বলে যে এ রাজ্যে বাম শূন্য, তা সত্ত্বেও আপনারা ভরসা রেখেছেন কিসের আশা? না, বাম শূন্য নয়, এটা বিজেপি আর টিএমসি ওরা স্বপ্ন দেখছে। আমি এখন এই এখানে দাঁড়িয়ে বলেছি 25-এর যে ব্রিগেডটা হলো, এরপর টিএমসি শূন্য হয়ে যাবে 26-এ। মানে 26-এ আবার খেলা ঘুরবে? হ্যাঁ, ওরা তো খেলা চাইলেই আমরাও কিন্তু পাল্টা খেলা চালাবো। যেখানে এই চারিদিকে আমরা দেখছি যে ধর্ম নিয়ে মুর্শিদাবাদে এমন এক পরিস্থিতি, দাঙ্গা পরিস্থিতি, সেখানে সমাজের খেটে খাওয়া মানুষদের রুটি রুজির ডাক দেওয়া হচ্ছে আজকের। আপনারা এসছেন, সাধারণ আপনারা দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা কি হয় আপনার? আমরা দেখুন, আমরা খেটো খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের আমরা, আমি আপনি কাঠের কাজ করি। তো এই যে এত প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেই সঙ্গে বিধবা ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, এত প্রকল্প দিচ্ছে, কি এইগুলো প্রকল্প আমরা বলি না, কি এগুলো হচ্ছে লোভ, মানুষকে লোভ। আজকাটা বাইরে দিয়েছে, টাকা দিয়ে আজকারা বাইরে দিয়েছে। কোনো একটা কলখানা নেই, কোনো একটা কিছু নেই। পশ্চিমবাংলায় কি আছে? মাসে 1000 টাকা দিয়ে কি পাবে মানুষের? 1000 টাকা দিয়ে যা জিনিসের পত্র দাম, 60 টাকা কি চাল হয়েছে, 42-45 টাকা করে গম হয়ে গেছে, ময়দা হয়ে গেছে, কি খাবে মানুষ? রেশন পান? রেশন পাই, ও তো বামফ্রন্ট সরকার আমলের রেশন। এরা কি আন্দোলন করে এনেছে আমাকে বলুন তো? এরা কি আনন্দ? রেশন তো বামফ্রন্ট সরকার এনেছে কংগ্রেসের পিরিয়ডে। এই যে মুখ্যমন্ত্রী বলে যে ফ্রিতে রেশন দেওয়া হয়, ফ্রিতে কে দিয়েছে? ফ্রিতে তো আমরাও বামফ্রন্ট সরকার তো দিয়ে গেছে, বামফ্রন্ট সরকারও তো দিয়ে গেছে। 2 টাকা করে চালের পয়সা নিয়ে তাতে মানুষ ভালো ছিল। এখন ফ্রি অমর দিয়ে মোদি সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার দুই মিলিয়ে দিয়ে তো ওই মানুষের শান্তিতে থাকতে পারছে না। এই কাজ পাচ্ছে না মানুষের, মানুষ কি করে খেটে খেতে পারবে? খাটার জায়গাই নেই। আপনি কি করেন? আমি এখন বেকার। চাষ তো আগে কি করতেন? চাষ আগে ইলেকট্রিক কাজ করতাম। এই যে 100 দিনের কাজ তো এখন বন্ধ। 100 দিনের কাজ তো মানুষ কটা লোক পেত? ওরা কি হচ্ছে? ধরো 100 দিনের কাজ তো বামফ্রন্ট সরকার এনেছে, 100 দিনের কাজ তো বামফ্রন্ট সরকার এনেছে। সেটা 100 দিন এখন আমরা 200 দিন বলতে যাচ্ছি, তো সেটাও তো সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু সেই কাজও তো বন্ধ। বন্ধ। এরপর এই রাজ্যের মানুষকে আরো অনেক কিছু দেখতে হবে। দুর্ভিক্ষ নেবে আসবে। যা অবস্থা মানুষ, সারের দাম কৃষকের ঠিকঠাক মজুরিটাও কিচ্ছু দিচ্ছে না। খেত কিচ্ছু, ধানের দাম নেই, কিছু নেই। উল্টে সার আরো বেশি। সারের দাম প্রচুর, সারের দাম প্রচুর। এটা সরকার চলছে না সার্কাস চলছে, আমি নিজেও জানি। সেটা বাংলার মানুষ আর কিছুদিন পর সময় মতো আবার সার পাওয়া যায় না। চাষ যখন হয় সময় মতো সার পাওয়া যায় না। একে তো বেশি দাম, তার উপর হ্যাঁ, সময় সময় মতো পাওয়া যায় না। যখন আলু চাষ করি, আমরা আলু চাষ করি, তো আলুর তো দাম পাওয়া যায় না এবছরে, আলুর দামই হয় না, কিন্তু সময় মতো সারই পাইনি। সেটা মানে এতে বিক্রি হয়, দালাল চক্কর বিক্রি হয় আবার, চালাল চক্র মানে কত টাকা? বেশি দামে, যেখানে 1600 টাকা সেখানে 1800 টাকা, 2000 টাকা বস্তা বিক্রি হয়। কিনতে হয় আমাদেরকে, কিনে চাষ করতে হয়। আচ্ছা, তারপরে আমরা যেখানে চাষ করি সেখানে জল ঠিক মতো পাইনি, ঠিক আছে, জলের অভাবে চাষ করতে পারিনি। আপনার নিজের জমি আছে, হ্যাঁ, জল পাওয়া যায়নি। যে আমরা ডিবিসির জলে চাষ করি, দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা বলে, ওই জলে আমরা চাষ করি, কিন্তু জল এবছর দেয়নি। এই শেষের দিকে জল দিয়েছে, অনেক ক্ষতিও হয়ে গেছে। আলু বাড়ি ডুবিয়েও দিয়েছে হুগলিতে, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এই তো সরকারের কোনো তো ভূমিকা নেই। কি করলে মানুষের উপকার হবে, কি করলে কৃষি জমির উপকার হবে, কখন জল দিলে চাষিদের সুবিধা হবে, এইসব তো কোনো নেই, ধ্যান ধারণা নেই আমাদের। আলুগুলো আপনারা চাষ করার পর সেগুলো কত দামে বিক্রি হয়? আমরা তো মাঠ থেকে বিক্রি করেছি 500 টাকা দামে, কিন্তু আমাদের দাবি ছিল 600 টাকা। 600 টাকা হলে তবু কিছুটা হলেও আমরা খরচাটা তুলতে পারতাম। মানে বস্তা পিছু? হ্যাঁ, বস্তা পিছু 500 টাকা বিক্রি করেছি আমরা এবারে। কেনা কত পড়ে এগুলো? কেনা বলতে আমরা চাষ মানুষ যখন কিনছে, সাধারণ মানুষ যখন এখন ওটা 18 টাকা 20 টাকা করে কিনছে। এখনই তো বাজারে 18 টাকা 20 টাকা আলু হয়ে গেছে, 900 টাকা বস্তা। চাষি পায়, এই তো বাজার করে যারা সব মানে লুটে নিচ্ছে আর কি।
ফ্লোরিডার সম্মুখীন। হ্যাঁ হ্যাঁ খুবই কিভাবে সমস্যা। হাল ফিরবে? হ্যাঁ, হালটা ফেরাতে গেলে সমস্ত মানুষকে এক হতে হবে। এই যে মানুষ এখন কি হয়ে জানেন, এই যে লোভ, টাকা, লক্ষ্মী ভান্ডার দেয়, একটা লোভ মানুষকে দাঁড় করিয়ে দেয় যে আমি 1000 টাকা পাবো, কিন্তু মানুষ দূরে ভাবছে না যে গ্যাসের দাম বাড়ানো, পেট্রোল ডিজেলের দাম বাড়ানো, এইসব জিনিসপত্রের দাম বাড়া মানে সমস্ত জিনিসের দাম বাড়বে। ওষুধের দাম বেড়েছে। হ্যাঁ, সব জিনিসের দাম বাড়বে। তারপরে ওষুধ তো জাল, যে ওষুধ খেলে তোমার কাজ হবে সে কাজ হবে না, সে ওষুধ পর্যন্ত আর ক্ষতি হবে। দেখছি তো, আর হচ্ছেও তাই তো ঘটনাগুলো। মানে এখন যে আপনি ওষুধ কিনতে যাবেন সেটার কোনো ভরসা নেই। ভরসা নেই না। জাল কিনা আসল। জাল কিনা আসল, হ্যাঁ, বোঝা যাবে না। কি করে সাধারণ মানুষ কি করে বুঝবে যে ওষুধটা ভালো কি খারাপ? হ্যাঁ, আলু বীজ এমন দিল, মানুষের আলু বীজে সিনারা নিমকির মতন হয়ে গেল, এমন আলু। সারটাও ঠিকঠাক না, একদম না। সার এত দাম বাড়িয়েছে, মানুষ চাষ করতে পারছে না। কোনটা বুঝবো ম্যাম? যোগ্য অযোগ্য কোনটা ভুয়ো? আজও তো 30টা টিচার, কোনটা যোগ্য কোনটা অযোগ্য আমরা কি করবো? এই যে 26,000 শিক্ষক এই সরকারকে প্রশ্ন করলে ওরাই বলতে পারে, আমরা বলতে পারবো, ওরাই বলতে পারে নিয়োগটা কিভাবে হয়েছে। মানে এই যে আপনি ধরুন আপনার বাড়ির ছেলে মেয়েকে আর বলবেন যে সরকারি চাকরি করতে যেতে, ভরসা রাখবেন কি সরকারি চাকরি করবে? সরকারির ওপর আর এখন ভরসাটা কি করে রাখবে? যতক্ষণ এই সরকার পাল্টাচ্ছে ততক্ষণ এই ভরসা রাখা যাবে না। আগে তো আমরাও পড়েছি, যতটুকু ক্ষমতা হয়েছে বাবা মা ততক্ষণ পড়েছি, কিন্তু এখন কি পড়ছে? এখন 1/3 ভুয়ো টিচার পাচ্ছি। কি আমাদের তো আর অত পয়সা নেই যে বড় বড় স্কুলে দেবো, কলেজে দেবো, সেসব তো নেই। আমরা যা উঠেছি ওই সরকারি স্কুল থেকে নিয়ে উঠে এসেছি, কিন্তু সে সরকারি স্কুলকে আর আমরা সাধারণ মানুষ আর এখন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আরো বেশি করে বেসরকারি স্কুল বাড়ছে। পয়সা যাদের আছে তাদের বাড়ছে। আমাদের মতো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের আমাদের অত সমস্যা নেই। বেকার হয়ে যাচ্ছে, মানে বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যত অশিক্ষিত হয়ে থাকবে মানুষ তত ওদের সুবিধে, এটা হচ্ছে মেন ওদের ক্যাটাগরি। যত গরিব মানুষকে থাকবে, হ্যাঁ, অশিক্ষিত শিক্ষিত হলেই তো মানুষ মানে কৈফিয়ত চাইবে, সেই জায়গাটাকে দুর্বল করে রাখবে। এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে এই 100 দিনের যে কাজটা, এই কাজটা যদি চালু থাকতো তবু কিছু মানুষ, গরিব মানুষ একটু কাজ পেত। 300 মানে 3 মাস হলেও কাজ পেত, বছরে 3 মাস, যাই হোক তবু 300 টাকা রয়েছে কিছুটা পেত। সেটাকেও তৃণমূল বিজেপি দুটো দল মিলেই একবার পুরো উড়িয়ে দিল। 10টা লোক কাজ করছে। আমরা বলতে চাইছি, বামপন্থীরা বলতে চাইছে যে যারা চুরি করলো তাদেরকে ধরো, কিন্তু তোমরা কাজটা বন্ধ করবে কেন? যারা চুরি করলো তাদেরকে জেলে দাও, কিন্তু তার জন্য তো আমি কাজ করতাম 10 দিন কি 15 দিন 20 দিন 1 মাস, আমারও তো কাজটা গেল। এটা কি ঠিক? ঠিক নয়। যোগ্য শিক্ষকরা এরা বাতিলের খাতেই চলে গেল। যারা যোগ্য, যারা মেহনতি করে যারা চাকরি পেয়েছে, সেটা এর জন্য পুরো রাজ্য সরকার দায়ী। টাকা যারা টাকা নিল নেতারা, তাদেরও তো কেউ ধরছে না 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 না, সেটাই তো হচ্ছে কথা, যে তাদের উপর কোনো ক্ষোভ পড়ছে না, সাধারণ মানুষের উপর ক্ষোভটা পড়ে যাচ্ছে।